আচ্ছা, নেটবিনস কানেক্টর সম্পর্কে বলেছিলাম। নেটবিনস কানেক্টর রান করানো হয়েছিল। গুড। সো কানেক্টর সম্পর্কে বলা হয়েছে, আমাদের ফাইলটা এসেছে। আমরা ডে 2 এর আলোচনা শুরু করছি। আমরা স্লোলি স্টার্ট করছি আর কি। আমি আগেই বলেছি আস্তে আস্তে করে আমরা আমাদের ইয়েটা বাড়াবো আর কি, শেখার পরিধিটা আস্তে আস্তে করে বাড়াতে থাকবো। কন্টিনিউ করব যেভাবে আগাচ্ছি ঠিক সেভাবেই। ব্যাচ 4 ডে 02 এই একটা ফাইল নিয়ে আমরা কাজ করতে চাচ্ছিলাম। কিছুই করি নাই, শুধু নেটবিনস এর কানেক্টরটা অ্যাড করার পর আমরা যেটা দেখেছি যে আমাদের ডিরেক্ট এইচটিএমএল ফাইলটা কিন্তু ফোল্ডারের মধ্যে চলে গেছে, তাই না? ফোল্ডারের মধ্যে চলে যাওয়াতে যেটা হয়েছে, এই জন্য আর সেটাকে সে রান করতে পারছে না। আমি ফোল্ডারের পাথটা দেখিয়ে দিলাম। প্রবলেম আছে আমার মেশিনে, বারবার ইনস্টলেশন চায়। এবার রান করেছে, তাই না? আচ্ছা, আমি যদি এখানে টাইটেলটাকে চেঞ্জ করে ফেলি, ফাইলটা সেভ করার সাথে সাথে কানেক্টরে গেলে আমি দেখতে পাবো যে আমার টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। ম্যানুয়ালি যদি রান করাতাম, ম্যানুয়ালি রান করানোর জন্য আমাদের কি করতে হতো, রাইট ক্লিক করে আমি ওপেন উইথ করে দিতাম ব্রাউজার, রাইট? সেক্ষেত্রে আউটপুটটা দেখতে গেলে ইউআরএলটা এরকম হতো ম্যানুয়াল প্রসেসে। আর এটা হচ্ছে আমাদের সার্ভার রান প্রসেস, এটা নেটবিনস এর মাধ্যমে রান করছি। ইউআরএলটা একটু ডিফারেন্ট হচ্ছে। তো যখনই কোনো চেঞ্জ আসতো আমার কি করতে হতো, শুধু এই লোড বাটনটা লোড দিলেই কি রিলোড বাটন লোড দিলেই কিন্তু আউটপুটটা আমরা দেখতে পেতাম। তো কোনো একটা চেঞ্জ আমরা নিয়ে আসি, আমরা একটা চেঞ্জ আনার চেষ্টা করছি। আমি বাংলা লিখেছি, রাইট? অভ্র ইউজ করেছি বাংলা লেখার জন্য। আমার বাংলাদেশ লিখেছি। আমি একটু ট্রাই চেক করে দেখি যে এখানে আউটপুটটা কিন্তু এখনো আসে নাই, বাট এটা যেটা কানেক্টরের মাধ্যমে আছে সেটা কিন্তু আমার আউটপুট শো করছে। আর যেটা ম্যানুয়াল প্রসেসে আছে সেটার জন্য লোড দিতে হচ্ছে। আমার বাংলাদেশ লেখাটা লোড করার পরে আসে। দ্বিতীয় যে বিষয়টা হবে যে আপনারা যখন নেটবিনসে বাংলা লিখতে যাবেন, বক্সের মতো আসে মোস্ট প্রবাবলি। যদি কখনো কপি করে পেস্ট করতে চান, লাইক প্রথম আলো বা অন্যান্য নিউজ পোর্টাল থেকে, সেক্ষেত্রেও বক্স বক্স দেখাচ্ছে। এরকম হয়েছে কি নাকি বাংলা লেখা আসছে স্ট্রেট? বক্স বক্স আসছে, বাংলা লেখা আর আসছে না, রাইট? আমি অ্যাকচুয়ালি আলোচনায় আছি মেটা ক্যারেক্টার সেট UTF-8 এ। এই লাইনটাই আমাদের কিন্তু ইউনিভার্সাল ক্যারেক্টার সেট সাপোর্ট করার জন্য হেল্প করছে। আমি গতদিন বলেছি কিনা জানি না, যদি না বলে থাকি বলে নিচ্ছি, মেটার এই লাইনটা ইউনিভার্সাল ক্যারেক্টার সেট যে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য কাজ করবে। আমি যদি এই লাইনটাকে ডিসেবল করি, আমি এই লাইনটাকে ডিসেবল করেছি, আমি শর্টকাটটা বলছি। আমি যে লাইনটাকে ডিসেবল করব, ওই লাইনটার ওখানে কার্সরটা নিয়ে গিয়ে কন্ট্রোল ধরে যদি ব্যাকস্ল্যাশ প্রেস করি, তাহলে অটোমেটিক সেটা কমেন্ট আউট
হয়ে যাবে, ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের কমেন্ট সাইন বসে যাবে। আচ্ছা, আমি যদি এটাকে কমেন্ট করে দেই, সেভ করি এবং রান করি, আমি যদি আমার ওই কানেক্টরে যাই, একটু খেয়াল করেন আমার কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ আসে নাই। আপনার সিট কোনটা? শেয়ার করেন ওখানে, শেয়ার করেন। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মেশিন কি ফিক্সড না? আচ্ছা, তাহলে যিনি বসেছেন তার সাথে একটু শেয়ার করেন। ওদের শেয়ার করতে বলেছে। হ্যাঁ, শেয়ার করতে হবে। না না না, ওনাদের একটু অল্টারনেট করে শেয়ারের সিস্টেম দিতে হবে। এটা অ্যাকচুয়ালি ওখানে অফিস থেকে বলা হয়েছে যে ফার্স্ট ডেতে যারা যেখানে বসবে প্রতিদিন সেখানেই বসবে। এক্ষেত্রে অফিসের সাথে কথা বলে যে আমি পরে আসলে আমার কি হবে। হ্যাঁ, এটা নেটবিন্সের সাথে অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না এখন। নাই নাই, ছাড়া হয় না। আপনি অফিসে কিন্তু কথা বলে আসেন। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করেছেন কি, আমার বাংলা কিন্তু আসছিল, বাট এখন কি লাইনটা ডিসেবল করাতে বাংলাটা আসছে না। আচ্ছা, আমি লাইনটা ওপেন করে সেভ করেছি, আবার নেটবিন্সে যায়, আউটপুটটা কিন্তু আমি পাচ্ছি। যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারি, যেখানে লিখতে পারি, আমি যেখানে যেখানে লিখতে পারি, আমি টাইটেলে লিখতে পারি, আমি যে কোনো জায়গায় যখন HTML এ লিখতে পারি সেখানেই কিন্তু আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে পারি এবং আমার ওয়েব ব্রাউজার সেটা সাপোর্ট করতে বাধ্য থাকবে। রাইট? যখন আমার মেটা ক্যারেক্টার সেট কি বলা হচ্ছে, UTF-8। ওকে, আচ্ছা, এই যে লাইনটা মেটার ভিউ পয়েন্ট, এটা লেখার আগে আমি যে বিষয়টা আরেকটু ক্লিয়ার করব সেটা হচ্ছে যে নেটবিনস এর জন্য ড্রিমওয়েভারে সরাসরি বাংলা লেখা যায়। আমরা যদি বাংলা টাইপ করি অভ্র বা বিজয় দিয়ে, বাংলা কিন্তু আসে, বাট নেটবিনস এ ডিরেক্ট বাংলা কিন্তু আসে না। আপনাদের মেশিন গুলোতে আসে কিনা জানি না, যদি আসে গুড, আর যদি না আসে সেক্ষেত্রে আমরা এই নেটবিনস এর ফন্ট আছে, ফন্টটা চেঞ্জ করে নিলেই বাংলা লিখতে পারি বা বাংলাটা শো করবে। টুলস এর মধ্যে অপশনসে যাবেন, টুলস থেকে অপশনসে যাবেন, এরপর ফন্ট এন্ড কালার্স, এখান থেকে এরিয়াল ইউনিকোড এমএস চেঞ্জ করে নেবেন, কি এরিয়াল ইউনিকোড এমএস, তাহলেই আপনি বাংলা লিখতে পারবেন নেটবিনসে। এরিয়াল ইউনিকোড এমএস। ঠিক আছে, সময় লাগবে আরো? কার কার হয়েছে? ফন্ট চেঞ্জ করে ফেলেছেন কারা? আগে থেকেই ছিল, আগে থেকেই করা ছিল, তাই না? তার মানে এখান থেকে এখানে ক্লাসগুলো হয়েছে, ক্লাসগুলোতে বলা ছিল এরিয়াল ইউনিকোড এমএস, এখান থেকে সিলেক্ট করতে হবে, জেনে রাখেন, তাহলে আমরা নেটবিনসে বাংলা লিখলে সেটা বাংলা চলে আসবে। না, আপনি বাংলা লিখবেন, টাইপ করবেন, অভ্র লাগবে আর বিজয় লাগবে। যদি না আসে আপনাকে প্রথম আলো বা অন্য কোনো সাইট থেকে কপি করে নিয়ে এসে টেস্ট করতে হবে। ঠিক আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ, আমি বলছি যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট করবে এখন। এরপর আসছি মেটানেম ভিউ পয়েন্টে, কন্টেন্ট হচ্ছে ডিভাইস উইথ, হ্যাঁ কন্ট্রোল ব্যাকস্ল্যাশ। টাইটেলটা বাংলা লিখতে চাইলে বাংলা লিখেন আপনি অভ্র দিয়ে। না, শো করবে তো, শো করবে না কেন? ওই যেমন চলে আসছে, যে কোনো জায়গায় শো করবে, হ্যাঁ, যে কোনো জায়গাতেই শো করবে। আচ্ছা, তো পরের লাইনটা আমরা একটু বলার বা বোঝানোর চেষ্টা করছি। মেটা নেম ভিউ পয়েন্ট, কন্টেন্ট হচ্ছে উইথ, ডিভাইস উইথ আর ইনিশিয়াল স্কেল 1। এর অর্থ হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ, টুলস থেকে আরো একবার রিপিট করছি, টুলস থেকে আমাদের ফন্ট কিভাবে চেঞ্জ করব, টুলস থেকে অপশনস, অপশন থেকে ফন্ট, ফন্ট থেকে গিয়ে এরিয়াল ইউনিকোড, হ্যাঁ এমএস।
আচ্ছা, পরের লাইনটা আমরা যেটা বলছি যে এটা লিকুইডিটি জন্য কাজ করে, লিকুইডিটি সাপোর্ট করার জন্য কাজ করে। নেম, ভিউ পয়েন্ট, কন্টেন্ট বলা হচ্ছে ডিভাইস উইথ। আমি যখন যে ডিভাইসে আমার এই পেজটাকে খুলবো তখন ওই ডিভাইসের ফুল উইথ দখল করবে, পুরোপুরি পুরো যে উইথটা সেটাকে সে দখল করবে। আমি যদি আমার লেআউটটা ফিক্স করে না দেই, লেআউটের উইথটাকে ফিক্স করে না দেই, তখন সে কি করবে, অটোমেটিক ওই ডিভাইস উইথটা নিয়ে নেবে। আমি ডেস্কটপে আছি, আমি ল্যাপটপে আছি, আমি ট্যাবলেট মেশিনে আছি, আমি মোবাইলে আছি, যখন যে ডিভাইসে যাব সেই ডিভাইসের উইথটা দখল করে নেবে। বোঝা যাচ্ছে? এটাকে বলা হচ্ছে কি লিকুইডিটি বা ফ্লুইড। ওকে, ফ্লুইড লেআউট। আচ্ছা, লাস্ট যেটা আমি কিছু স্পেশাল ট্যাগ নিয়ে কথা বলছিলাম, আমি সম্ভবত ডক ট্যাগ নিয়ে কথা বলেছি, আমি কমেন্টস ট্যাগ নিয়ে কথা বলেছি, আমি বিআর এইচআর নিয়েও কথা বলেছি। স্পেশাল ট্যাগ বলি নাই, না বললে বলবো আর কি আজকে। তো আলোচনার শুরুতে এইচটিএমএল এ যেটা করা হয় সেটা হচ্ছে কি লেআউট করা হয়। লেআউট ট্যাগ দিয়ে লেআউট করানো হয়। লেআউট ট্যাগ গুলো লিখেছিলাম কি নাম, আবার রিপিট করছি। আমাদের জন্য যে লেআউট ট্যাগ HTML5 এ টেবিল ডি, এরপরে আছে হেডার, নেভিগেশন, সেকশন, এসআই, ফুটার। টোটাল 7টা লেআউট ট্যাগ। এর মধ্যে হেডার, সেকশন, নেভিগেশন, ফুটার এটা হচ্ছে HTML5 এর নিউ ট্যাগ, আর এই দুইজন হচ্ছে ওল্ড ট্যাগ। ঠিক আছে, এরা HTML4 থেকে 5 এ এসেছে, আর এই 5টা নতুন যুক্ত হয়েছে। টোটাল লেআউট ট্যাগ কয়টা? 7টা। আচ্ছা, এর মধ্যে এই ডিভ, টেবিল, নেভিগেশন, সেকশন, এসআই, ফুটার, সিএসএস ছাড়া এটা দিয়ে লেআউট করা যায় না। বা টেবিল দিয়ে ফিক্স লেআউট হয় এবং টেবিল সিএসএস ছাড়াই লেআউট স্ট্রাকচার দাঁড় করাতে পারে। বাট এর ইউজ এখন 0.5% এরকম। টেবিলের ইউজ এখন 0.5% এরকম লেআউটের দিক থেকে। লেআউটের জন্য সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ডিভ, 90 থেকে 95%। এই যে এটা হচ্ছে HTML5 লেআউট, যেটা ইউজ হচ্ছে 5 to 9%। ঠিক আছে, 5 থেকে 9% শতাংশ হারে এই লেআউট গুলো, এই ট্যাগ গুলো ইউজ হচ্ছে। আর ডিভ দিয়ে এখনো 90 থেকে 95% ওয়েবসাইট লেআউট করা হয়ে থাকে। এই ট্যাগ গুলো আই ব্রাউজার সাপোর্টেড না, i9 পর্যন্ত, 10 সাপোর্ট করে, সব সাপোর্ট করে। সাফারি, অপেরা সব সাপোর্ট করবে, আইতে প্রবলেম আছে। এসআই, এসআই যেটা অ্যাকচুয়ালি নেচার গুলো সবই কি ডিভের মতো, বাট এদের পজিশন সেট করার জন্য, স্পেসিফিক এরিয়াতে পজিশনটা দেওয়ার জন্যই এই ট্যাগ গুলো নতুন করে তৈরি করা হয়েছে। টেবিল ফিক্স লেআউট এবং এর অনেক লিমিটেশন আছে, রেসপন্সিভ করাই যাবে না, ফ্লুইডিটির জন্য প্রবলেম ক্রিয়েট করবে। আমি ইচ্ছে মতো লেআউট করতে পারবো না। আমি যা চাচ্ছি, যা ডিজাইন করা যায় ফটোশপে, তাই করাটা টেবিল দিয়ে ভেরি ডিফিকাল্ট। আর ডিফিকাল্ট কেন বলছি, আরেকটা সেন্স আছে, আরেকটা টার্ম আছে বা একটা ডোমেইন আছে, সেটা হচ্ছে দিস এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে টেবিল ট্যাগকে অ্যাকচুয়ালি অ্যালাউই করে না। সে ডেপথ, ডাবল লেয়ার ডেপথে সে ঢোকেই না লেয়ার টেবিল ট্যাগের। লাইক আমি টেবিলের ভেতরে যদি টেবিল দেই, তখন এই ভেতরের কোডগুলো আর সার্চ ইঞ্জিন গুলো খুঁজে পাবে না, শুধু সিঙ্গেল লেয়ার পর্যন্ত যাবে। অনেক লিমিটেশন আছে আর কি টেবিলের।
এই কারণে টেবিলের ইউজটা দিন দিন কমে আসছে। কমপ্লেক্স বলছি টেবিলকে লেআউট করতে গিয়ে অনেক বেগ পেতে হবে। আমি যা করতে চাচ্ছি ঠিক তাই যদি করতে চাই সেক্ষেত্রে আমাকে অনেকটাই বেগ পেতে হবে। আর এটা দিয়ে ফিক্স লেআউট গুলো করা হয়ে থাকে। তো আমরা যদি একটা লেআউট অ্যাটেম্প করি এখন টেবিল দিয়ে অ্যাটেম্প করতে করতে আমরা অন্যান্য ট্যাগগুলো একটু ঝটপট দেখে নেওয়া শুরু করব। পরে যখন সিএসএস আলোচনা শুরু হবে তখন বি বা আদার ট্যাগগুলো নিয়ে আলোচনা শুরু করব। আমি যদি এরকম একটা লেআউট দাঁড় করাতে চাই যার লোগো, ব্যানার, মেনু, লেফট বার, রাইট বার, কন্টেন্ট, এটাকে আমি বিগ ফুটার বলছি। গ্যালারি, সার্ভিস, কন্ট্যাক্ট, ফুটার। এ ধরনের একটা লেআউট যদি আমি টেবিল দিয়ে তৈরি করতে চাই তখন দেখা যাবে যে একটা টেবিলের মধ্যে আরেকটা টেবিল আমাকে ইউজ করতে হচ্ছে। আমরা অনেকেই জানি বিষয়গুলো। ওকে, আমি কতজন এই কাজটা করতে পারে এটা জানার জন্য এখন 10 মিনিটস এর টাইম দিচ্ছি। আমি এটা করে দিব। যারা জানি না ওই হওয়ার কোনো কারণ নেই। আমি এই কাজটা বা এটা দিয়ে শুরু করব। আমরা একটু লেখা শুরু করি এবং এই ডিজাইনটা করে ফেলি টেবিল ইউজ করে। HTML ট্যাগের অ্যাট্রিবিউট আকারে এখানে যেটা লেখা হয় সেটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট। ওইটা ক্যারেক্টার সেটের জন্য কাজ করে না, ওটা স্পেসিফিকেশনের জন্য। এটা পুরনো ভার্সনে কাজ করে HTML4, 3 এগুলোতে বা XHTML। এখন এখানে দিলে 5 এ সেটা কোনো ভ্যালু রাখবে না। 5 এর জন্য স্পেশাল এসেছে মেটা ক্যারেক্টার সেট। আচ্ছা, আমি চট করে ওই কাজটাই যেটা করানো হচ্ছিল আপনাদের দিয়ে সেটাই করার চেষ্টা করছি। টেবিল সম্পূর্ণ হয় tr/td ট্যাগের মাধ্যমে, তাই না? তিনটা ট্যাগ মিলে কি একটা ট্যাগ, তাই না? একটা আউটপুট। টেবিল কাকে বলে? রো কলামের সমষ্টিকে আমরা টেবিল বলে থাকি, রাইট? রো আর কলামের সমষ্টিকে। তো রো, tr আর td, একটা রো আছে একটা কলাম আছে। আমরা যদি আউটপুটে যাই তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না, তাই না? আমরা কিন্তু তেমন কোনো কিছুই দেখতে পাচ্ছি না। বাট আমি যদি টেবিলের অ্যাট্রিবিউট অ্যাড করা শুরু করি, লাইক বর্ডার 1 দিচ্ছি, একটা সেলের মতো দেখা যাচ্ছে এখানে। ওই লেআউটটা বানানোর চেষ্টা করছি। এরপর আমি বলছি অ্যালাইন সেন্টার, এটা সেন্টারেও এসেছে, রাইট? ফিক্সড উইথ আমি উইথ বলছি 980 পিক্সেল। যখনই কোনো একটা সাইট আপনারা বানাবেন এবং উইথটা হবে ফিক্স, তখন 980 পিক্সেলই ইউজ করার চেষ্টা করবেন, এটা স্ট্যান্ডার্ড। ম্যাক্সিমাম মেশিন গুলো রেজুলেশন থাকে 1024 রেজুলেশনে থাকে। সো 980 ওখানে পারফেক্টলি ফিট করবে। ওকে, স্ট্যান্ডার্ড, এটা ইউএস স্ট্যান্ডার্ড বলা হয়। ইউকে স্ট্যান্ডার্ড 960। আর যদি ফ্লুইড লেআউট হয় তাহলে স্ক্রিন রেজুলেশন। আমি এটা ফিক্স লেআউট বানাচ্ছি। আমরা চেক করে দেখি আমার উইথটা কিন্তু এসেছে, রাইট? উইথটা আমি পেয়েছি। হাইট দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এরর চলে আসবে। HTML5 এ ট্যাগ চেঞ্জ হয়েছে, ট্যাগ এসেছে, সাথে সাথে বেশ কিছু অ্যাট্রিবিউটেরও চেঞ্জ এসেছে। 4 এ যখন আমরা হাইট দিতাম কোনো প্রবলেম ছিল না, আপনি যে কোনো জায়গায় হাইট ইউজ করতে পারতেন। বাট হাইটটা আপনি টেবিলে এখন ইউজ করতে পারবেন না 5 এ এসে অ্যাট্রিবিউট আকারে।
হাইটটা যদি দিতে হয় আপনি সিএসএস এর মাধ্যমে হাইট ইউজ করতে পারেন, বোঝা যাচ্ছে। বাট হাইটটা যদি আমি দিয়েও দেই তাহলেও কিন্তু কাজ করবে, কারণ এইচটিএমএল এরর সহ কাজ করতে পারে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এই এরর গুলো আমরা ফিক্স করব কখন? যখন সিএসএস শিখবো তখন এরর গুলো খুব সহজেই ফিক্স করা যাবে। এখন একটা রো একটা কলাম হয়েছে, আমি যদি আরো, এখানে কয়টা রো আছে টোটাল আমাদের লেআউটে? 5টা। সো আমি আরো 4টা রো অ্যাড করছি, টোটাল 5টা রো আমি পেয়েছি, রাইট। এখন আমরা যেটা করি, আমরা হয়তো করেছি সব অলমোস্ট অনেকেই করেছি, সবাই করি নাই, বাট অনেকেই করতে পেরেছি, 5-7 জন দেখেছি করতে পেরেছে। বাট কিভাবে করেছি সেটা একটু আমরা দেখব, কিভাবে করলে আরো সহজে করা যায় সেটাও কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করব। সো এখন আমি যে কাজটা করব আর কি, রো গুলোতে কয়টা করে কলাম আছে সেটা আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব। আর ফার্স্ট রোতে কয়টা কলাম আছে? 2টা, তাহলে কলাম দিলাম কয়টা? 2টা। সেকেন্ড রোতে কলাম 1টা, থার্ড রোতে কলাম 3টা, তাই না? আচ্ছা, আপাতত দৃষ্টিতে যা মনে হচ্ছে সেটা দেখেই আমরা কাজ সেরে নেই। আমরা ফোর্থ রোতে কলাম আছে কয়টা? 3টা, আর ফিফথে আছে 1টা। সো এটা ধরে আগাই, যদি এই জায়গাটাতে আমাদের চেঞ্জ আছে, তারপরেও লোকেশন গুলোর নাম বলে দেই। আমি লোকেশন গুলোর নাম বলে দিচ্ছি এভাবে, লোগো, পাশেরটা আমার ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, গ্যালারি, সার্ভিস, কন্টাক্ট, ফুটার, তাই না? সো লেফট, কন্টেন্ট, রাইট, গ্যালারি, সার্ভিস, কন্টাক্ট, ফুটার। আউটপুট দেখি, জায়গাগুলোর নাম আমরা দেখতে পাচ্ছি, লোগো, ব্যানার এসেছে, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, গ্যালারি, সার্ভিস, কন্টাক্ট এবং ফুটার আমরা পাচ্ছি। প্রাথমিকভাবে অনেকেই এই অবস্থা এইভাবে তৈরি করে ফেলেছিলেন। টেবিলের লিমিটেশন গুলো এখন আস্তে আস্তে করে উঠে আসছে। এই জায়গাটা কিন্তু ফাঁকা, আবার এই জায়গাটাও কিন্তু ফাঁকা, কারণ কি? টেবিল প্রত্যেকটা রোতে সমান সংখ্যক কলাম এক্সপেক্ট করে। হ্যাঁ, ফার্স্ট লিমিটেশন বলছি, প্রত্যেকটা রোতে সমান সংখ্যক কলাম সে এক্সপেক্ট করবে। সবগুলোতে ম্যাক্সিমাম কলাম কয়টা আছে? 3টা। সো সবগুলো রোতে 3টা করেই কলাম সে এক্সপেক্ট করবে। সো আমাকে কলাম দিয়ে ফুলফিল করতে হবে, অথবা অন্য কোনো ভাবে টেবিলকে বোঝাতে হবে যে এখানে 3টাই কলাম আছে। একটু খেয়াল করি, আমরা ব্যানারটা কন্টেন্ট এবং রাইটের সমান, তাই না? সো 2টা কলামের সমান। সো আমি যদি ব্যানারকে 2টা কলামের সমান করি তাহলে সেই ফাঁকা জায়গাটা দখল করে নেবে। হ্যাঁ, মেনুকে যদি আমি 3টা কলামের সমান করি সে 3 জনের জায়গা দখল করে নেবে। ফুটারকে যদি আমি 3টা কলামের সমান করি ফাঁকা জায়গাটা দখল হয়ে যাবে। তো ঠিক একইভাবে আমি যেটা করছি, ব্যানারকে একই কলামকে একাধিক কলামের সমান করার জন্য কলাম স্প্যান বলে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা আমরা ইউজ করতে পারি। যদি আমি বলি কলাম স্প্যান 2, তাহলে ব্যানার কি হবে? জায়গাটা দখল করে নিয়েছে। তাহলে মেনুর বেলায় কি হবে? কলাম স্প্যান 3, মেনু দখল হয়ে গেছে পুরো জায়গাটা। ফুটারের বেলায় কত হবে? ফুটারের বেলাও হবে কি আমার? কলাম স্প্যান 3। এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, মোটামুটি আমরা শেপের দিকে চলে আসি, আর উইথ হাইট সেট করলেই হয়ে যাবে। আমরা উইথটা কমিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, আমি যখনই লোগোর উইথটা কমাবো সঙ্গে সঙ্গে লেফট, গ্যালারি এই উইথটা কমে যাবে। ডিপেন্ডেন্সি আছে টেবিলের, যে একই কলাম বরাবর প্রত্যেকটা রোর কলামগুলো সমান উইথের হবে। একই কলাম বরাবর প্রত্যেকটা রো এর কলামগুলো সমান উইথের হবে, আর একই রো বরাবর প্রত্যেকটা কলামের হাইট সমান হবে। তার মানে আমার লোগোর হাইট কমালে ব্যানারের হাইট কমে যাবে।
আমি যদি লোগোর উইথ কমাই আমার লেফটের উইথ এবং গ্যালারির উইথ কমে যাবে। এটাকে ডিপেন্ডেন্সি বলা হয়, এটা টেবিলের ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ডিপেন্ডেন্সি বলে থাকি। তো আমি যদি লোগোর উইথটা কমাই, উইথটা আমি বলছি 150 পিক্সেল, দেখেন আমার লোগোর উইথ কমে গেছে, লেফট কমেছে, গ্যালারি কমেছে, রাইট ডিপেন্ডেন্ট। আবার যদি লোগোর হাইট কমিয়ে দেই, ব্যানারের হাইটও কমে গেছে। বোঝা যাচ্ছে যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল ডিপেন্ডেন্সি আছে। মেনুর হাইট আমি কমিয়ে দেই 50 পিক্সেল, কমে গেছে না? কমে গেছে। একটু চেক করি কি অবস্থা আমার মেনুটার উইথও কমে গেছে। এবার লেফট কন্টেন্ট এবং রাইট নিয়ে অ্যাকচুয়ালি যে বিষয়টার সাথে গ্যালারি সার্ভিস অফ কন্টেন্ট নিয়ে, সো গ্যালারির এখানে আমাদের যে কাজটা করতে হবে যে ওই পোর্শনটাতে আমি আগে একটা টিডি অ্যাসাইন করব এবং এই টিডি তাকে আমি বলছি কলাম স্প্যান কত হবে 3, তাহলে পুরো জায়গাটা সে মার্জ করে নেবে। কলাম স্প্যান কত 3 তে মার্জ হয়ে গেছে। ফুটারের একটা নির্দিষ্ট হাইট সেট করব আমি, ফুটারের একটা নির্দিষ্ট হাইট আমি বলছি 80 পিক্সেল ফুটারের হাইট হয়েছে। এই যে এটাকে আমি বিগ ফুটার বলছি, বিগ ফুটারের একটা নির্দিষ্ট হাইট আমি সেট করব, এটাকে আমি বলছি 200 পিক্সেল। ফুটারের একটা নির্দিষ্ট হাইট এসেছে। এবার কিন্তু লেফট কন্টেন্ট রাইট সে নিজে থেকেই তার জায়গাটা পেয়ে যাচ্ছে, তাই না? নিজে থেকে জায়গাগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। আমি যদি এবার রাইটের জায়গাটা কমিয়ে দেই, কন্টেন্টটা সাইজ বেড়ে যাবে। আমি উইথ কে বলছি 150 পিক্সেল রাইট উইথ, সো আমার কন্টেন্টের জায়গাটা বেড়ে গেছে। আর শুধু বাকি আছে কি আমার বিগ ফুটার রিজন। এখানে আমার তৈরি করতে হবে গ্যালারি সার্ভিস আর কন্টাক্ট। সো এর জন্য আমি যেটা করব আর কি, এই টিডির মধ্যে আমি যদি আরো একটা টেবিল দেই, এই টেবিলটা কিন্তু বাইরের টেবিলের সঙ্গে কোনো ডিপেন্ডেন্সি রাখবে না। প্রত্যেকটা টেবিল কি স্বতন্ত্র, কেউ কারোর উপরে ডিপেন্ড করে না। বাট একটা টেবিলের ভেতরে রো কলামে কি আছে ডিপেন্ডেন্সি আছে। সো আমি যদি এখন এখানে যাই একটা টেবিল তৈরি করি, এখানেই প্রবলেম হচ্ছিল, অনেকে করতে পারেন না এই কারণেই। টিআর যার ভেতরে আমার টিডি হবে কয়টা, অ্যাকচুয়ালি এখানে টিডি হবে আমার 3টা, যেগুলো হচ্ছে আমার এই টেবিলের 3টা কলাম আমি সেট করলাম। একটু চেক করি কি হয়েছে। গ্যালারি সার্ভিস কন্টাক্ট এই হিসেবে এসেছে। টেবিলটাকে একটু আমরা রিসাইজ করে নিই। আমি বলছি উইথ হবে 100% উইথ হয়েছে। বর্ডার সেট করে নেই, বর্ডার হয়েছে। হাইটটা সেট করতে হবে, হাইট হবে আমি বলছি 100%। কিন্তু জানার দরকার নেই উইথ হাইট কতটুকু আমি পার্সেন্টেজ ইউজ করছি, সে পুরোটা দখল করেছে এবং তিনটাই সমান উইথের হয়েছে। আমি যা চেয়েছিলাম সেটা কিন্তু আমি পেয়েছি। বুঝতে পেরেছি? না, কন্টেন্টের জন্য কিছুটা ছোট দেখা যাচ্ছে, ছোট হয়েছে। এটা তো ফ্লুইড, কন্টেন্টের উপর বেস করে, আমি তো ফিক্স করি নাই। আমি যদি এদেরকে ফিক্স করে দিতাম তাহলে সমান হতো। না, যদি ব্যবহার না করেন তাহলে করতে পারবেন না। এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি। আমরা যদি ডিভ ইউজ করতাম তাহলে প্রত্যেকটা ডিভ কি আলাদা আলাদা স্বতন্ত্র, কেউ কারোর উপরে ডিপেন্ড করে না, তখন অনায়াসে এই কাজগুলো আমরা করতে পারতাম। সিএসএস দিয়ে আমরা এটা দেখবো আর কি। আচ্ছা, তো এবার আলোচনায় নিয়ে আসি কন্টেন্ট রিলেটেড ট্যাগ। এটা কতটুকু হয়েছে, সবার হয়েছে কি?
উইথটা আমি ফিক্স করি নাই, আমি লেফট 150 পিক্সেল আর রাইট 150 পিক্সেল আছে, কন্টেন্টটা অটোমেটিক তার জায়গা নিয়ে নিয়েছে, বাকি জায়গাটা নিয়ে। আচ্ছা, আমরা এখন এই কন্টেন্ট নিয়ে কাজ করি। ছোট ছোট ট্যাগগুলো খুব ঝটপট দেখে ফেলি। আমি একটা হেডার ট্যাগ নিয়ে কাজ করছি কন্টেন্টের মধ্যে। আমি এই কন্টেন্ট লেখাটাকে রিমুভ করে দিয়ে ওখানে একটা হেডার বসিয়েছি, হেডার 1, তাই না? সবচেয়ে বড় হেডার, এবং এটা আমাদের সেন্টারে এসেছে। সব লেখাগুলো কিন্তু সেন্টারে, একটু খেয়াল করেছেন? লেখাগুলো যদি একদম উপর থেকে শুরু হতে হয়, সেক্ষেত্রে টেবিলের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা আমরা ইউজ করতে পারি। টেবিলের অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, ভি অ্যালাইন। HTML5 এই অ্যাট্রিবিউটটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমি 4 থেকে নিয়ে ইউজ করছি, রাইট? HTML5 এ অ্যাট্রিবিউট যেগুলো হেল্পলাইনে আসবে না, একটু খেয়াল করেন। ভি অ্যালাইন হেল্পলাইনে আসে, তার মানে কি এটা নেই? বাট এই কাজগুলো করতে হবে কি দিয়ে? CSS এর মাধ্যমে। আমরা যখন CSS দিয়ে কাজ শিখবো, তখন এই কাজগুলো অটোমেটিক div এর উপর থেকে লেখা শুরু হবে। আমরা ভি অ্যালাইনে যাচ্ছি, লেখাটা শুরু হচ্ছে কোথা থেকে? তো উপর থেকে। এবার আমরা যদি আদার যে HTML এর হেডার ট্যাগ গুলো আছে, সেগুলো যদি দেখতে চাই, H1 টা সবচেয়ে বড়, H6 টা সবচেয়ে ছোট। ওকে, এই যে ওয়েব পেজ গুলোতে যে ধরনের হেডার ইউজ হয়, সেগুলো মূলত H3, রাইট? স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ হেডার হচ্ছে কি H3। আমরা যখন ইউজ করব স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ হেডার হিসেবে H3 কে ইউজ করব। সো আমরা জানলাম বা শিখে রাখলাম যে হেডার ট্যাগ আছে কতগুলো, সেগুলোর মধ্যে থেকে কোনটাকে স্ট্যান্ডার্ড ওয়েতে ইউজ করা যায়। আমরা কোনো একটা পার্টিকুলার পেজের যদি উইথ দেখতে হেডার দিতে চাই, সেক্ষেত্রে হয়তো আপনি H1 ইউজ করতে পারেন। লাইক আপনি একটা এসএ লিখছেন, এসএ এর জন্য আপনি H1 মূল হেডার দিলেন। ইন্ট্রোডাকশন বা আদার্স যেগুলো প্যারাগ্রাফ করছেন, সেগুলোতে আপনি H3 ইউজ করলেন। ওকে, আমি একটা প্যারাগ্রাফ ইউজ করছি। প্যারাগ্রাফের জন্য নরমালি পি ট্যাগ ইউজ করা হয়ে থাকে। পি ট্যাগের জন্য পি ট্যাগের ভেতরে আমরা কন্টেন্ট গুলো দেওয়ার চেষ্টা করি। কন্টেন্টটাকে আমি কপি করে নিচ্ছি, দুইবার করে পেস্ট করেছি যাতে প্যারাগ্রাফটা দেখতে বড় দেখায়। এই যে প্যারাগ্রাফের ভেতরে কন্টেন্ট এসেছে, বাট হেডার পরে প্যারাগ্রাফ থাকে। আমি হেডারের পরে প্যারাগ্রাফ, বাট এই প্যারাগ্রাফটা এবং হেডারটা একদম বর্ডারের সঙ্গে লেগে আছে, রাইট? আমি যখন HTML শিখছি, HTML এর টেবিল ইউজ করছি, তখন এই আমরা টেবিলেরই কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউট গুলোর হেল্প নিয়ে কিছু কাজ শেখার চেষ্টা করি। পরবর্তীতে এই কাজগুলোই আমরা CSS দিয়ে শিখবো। কিভাবে আমরা বর্ডার থেকে সরে যেতে পারি, রাইট? কিভাবে আমরা টেক্সট গুলোকে জাস্টিফাই করতে পারি, কারণ এলোমেলো ভাবে শেষ হচ্ছে। খেয়াল করেছেন? আচ্ছা, বর্ডার থেকে সরিয়ে নেওয়ার জন্য টেবিলের একটা অ্যাট্রিবিউট আছে, যার নাম হচ্ছে সেল প্যাডিং।
আমি যদি বলি 10 পিক্সেল সেল প্যাডিং, বর্ডার থেকে কিন্তু 10 পিক্সেল দূরে চলে গেছে। এই পাশেও কিন্তু 10 পিক্সেল দূরেই শেষ হবে। উপর থেকেও 10 পিক্সেল ছেড়ে দিয়েছে, নিচ থেকেও তাই 10 পিক্সেল ছেড়ে দিয়েছে। নিচের টেবিলটা দেখলে খুব ভালো মতো বোঝা যাচ্ছে চারিদিক থেকে কিন্তু 10 পিক্সেল করে জায়গা ছেড়ে দিয়েছে। আচ্ছা, তো এখানে এসে আমাদের আরেকটা বিষয় আছে যে লেখাগুলো সমানভাবে শেষ হয় না। লেখাগুলোকে যদি আমরা সমানভাবে শেষ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ওই প্যারাগ্রাফের ভেতরে একটা অ্যাট্রিবিউট যার নাম হচ্ছে অ্যালাইন জাস্টিফাই। তাহলে লেখাটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? এলোমেলো ছিল, এখন সমানভাবে এটা শেষ হচ্ছে। আচ্ছা, আমি যদি আরো একটা প্যারাগ্রাফ, আরো একটা হেডার তৈরি করতে চাই, তাহলে এখান থেকে কপি করে নিয়ে আসি কর্পোরেট ট্রেনিং পোরশনটা। কর্পোরেট ট্রেনিংটাকে আমি হেডারের ভেতরে রাখবো, বাকিটাকে আমি এটাকে দিয়ে দিব কার মধ্যে, H3 পোরশনে। তাহলে আমার কর্পোরেট ট্রেনিং এর হেডার পোরশনটা রেডি এবং দুইটা প্যারাগ্রাফ হয়েছে, তাই না? হেডার এবং প্যারাগ্রাফ, হেডার প্যারাগ্রাফ, বাট এটা কিন্তু জাস্টিফাইড না। তো আমি যদি জাস্টিফাই করে দেই, অ্যালাইন কি হবে? এই যে লিমিটেশন গুলো দেখতে পাচ্ছেন, আমরা যখন HTML দিয়ে করছি এই কাজগুলো আমাকে বারবার করতে হচ্ছে। যদি আমরা CSS শিখতাম, CSS দিয়ে কি করা যায়, এই ট্যাগগুলোকে টোটালি কন্ট্রোল করা যায়। আমি যখনই CSS দিয়ে প্যারাগ্রাফের জন্য CSS লিখতাম, আমি ওখানে একটা লাইন লিখে দিলেই হতো অ্যালাইন জাস্টিফাই বা টেক্সট অ্যালাইন জাস্টিফাই। সেক্ষেত্রে যতবার প্যারা ইউজ করতাম ততবার অটোমেটিক কি হয়ে যেত, জাস্টিফাইড হয়ে যেত। CSS এর অ্যাডভান্টেজ, কোনো এক জায়গায় কিছু লিখে রাখলাম, বারবার সেটা ইউজ করতে পারলাম, রাইট? HTML এর যে লিমিটেশনটা দেখা যাচ্ছে ওখান থেকে ওভারকাম করা যায় কার মাধ্যমে, CSS এর মাধ্যমে। ডিজাইন কন্ট্রোল এবং বিভিন্ন ভাবে কোড রিউজে অনেক হেল্প করে কে, CSS। বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমরা ছোট ছোট বিষয়গুলো একটু ঝটপট দেখার চেষ্টা করছি। তো আমাদের হেডার হয়েছে, প্যারাগ্রাফ হয়েছে। এবার আমি কিছু ছোট HTML ট্যাগ নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত আমি আলোচনা করেছি মাত্র 7টা HTML এর ট্যাগ, ভেরি সিম্পল। হেডারের 6টা আর একটা প্যারা ট্যাগ, রাইট? আর দু একটা অ্যাট্রিবিউট আমি ইউজ দেখিয়েছি, অ্যালাইন জাস্টিফাই, এরপরে দেখিয়েছি সেল প্যাডিং, আর টেবিল, টিআর, টিডি এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, আমরা কিভাবে বোল্ড করতে পারি, রাইট? লেখাগুলোকে কি আমরা ওয়ার্ডে বোল্ড করি না? হ্যাঁ, ইমেল করতে গিয়েও তো বোল্ড করি। ওই বোল্ড করার জন্য দুইটা ট্যাগ আছে, বি আর স্ট্রং। আমরা প্র্যাকটিস করব কোনটা, স্ট্রং। ওকে, আমরা প্র্যাকটিস করব স্ট্রং কে। আমরা দুইটাই ইউজ করছি। আমি যদি তালহা ট্রেনিং ইজ বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার এই পর্যন্ত যদি আমি বোল্ড করতে চাই, আমি এখানে বি ট্যাগ ইউজ করছি। বি সাপোর্টেড ট্যাগ, HTML5 সাপোর্টেড ট্যাগ, বাট আমরা কাকে প্রিফারেন্স দিব, স্ট্রং কে। স্ট্রংটা অ্যাকচুয়ালি SEO সাপোর্টেড, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্ট্রং কে প্রায়োরিটি দেয়, বি কে সে পড়তে পারে না, রাইট? সো যে অংশটুকু বি ট্যাগের মধ্যে আছে সেই অংশটুকু কি হয়ে গেছে, বোল্ড হয়েছে। আর স্ট্রং এর মধ্যে আছে একই কথা, তাই না? সো পার্থক্য কিন্তু বোঝা যাচ্ছে না, বাট আমি কিন্তু CSS দিয়ে চাইলে দুইজনের দুই রকম বিহেভিয়ার তৈরি করতে পারি। আমি ওই বোল্ড কে চাইলে অন্য কিছু করে ফেলতে পারি CSS এর হেল্প নিয়েই, বোঝা যাচ্ছে? আমি স্ট্রং কে চাইলে তাকেও তার চেহারা চেঞ্জ করে দিতে পারি, বাট একেবারে ফ্রেশ HTML দিয়ে যখন আমি করব, দুইজনের চেহারা অলমোস্ট কি সেম। সিমিলার আরো একটা ট্যাগ আছে আই আর EM। সো আমরা প্রিফার করব কাকে, EM কে আই এর থেকে। সো আমি যদি EM ট্যাগটা ইউজ করি, EM এখানে ইটালিক ফরম্যাট আসবে। দেখেন, আমি কিন্তু যদি চাই EM ট্যাগটা আমি পেছনেও ক্লোজ করতে পারি, বাট EM শুরু হয়েছে কোথায়, P এর পরে। সো এখানে কিন্তু একটা রেড মার্ক চলে আসছে, দ্যাট মিন্স এটা একটা এরর। আমি প্রপারলি নেস্টিং যে কনসেপ্টটা সেটা ফলো করার চেষ্টা করব। EM টা কি, চাইল্ড অফ P। সো
চাইল্ড অলওয়েজ কি প্যারেন্টের মধ্যেই থাকবে, রাইট? চাইল্ডকে ক্রস করে প্যারেন্ট, প্যারেন্টকে ক্রস করে চাইল্ড চলে যেতে পারবে না, বুঝা যাচ্ছে? সো এখানে এসে যে আউটপুটটা দেখা যাচ্ছে, এই অংশটুকু কি ইটালিক ফরম্যাটে চলে আসছে। আর আই দিয়েও কিন্তু আমরা ইটালিক করতে পারি, একইভাবে বলছি যে আই ইউজ আমরা না করলেও চলবে, রাইট? প্র্যাকটিসটা হবে কোথায়? ইএম এ। আচ্ছা, এবার আসি আন্ডারলাইন কনসেপ্টে। আমি যদি কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড, পার্টিকুলার সেন্টেন্স অর ফ্রেজকে প্রিফারেন্স দিতে চাই, যে লাইক এইটার উপর আমি জোর দিতে চাচ্ছি যে লাইক বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, এই অংশটুকুকে আমি আন্ডারলাইন করব। আপনি কি করছেন? ইউজ করছেন। সো এই অংশটুকুতে কি বসে গেছে? আন্ডারলাইন বসে গেছে। সো আমি আরেকটু ফোকাস করতে চাচ্ছি, কি ইউজ করছি? মার্ক ইউজ করছি। এটা HTML5 এর নিউ ট্যাগ, রাইট? মার্ক হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা কি করে দিয়েছে? ইয়েলো করে দিয়েছে। তো আমরা আরো দুইটা ট্যাগ শিখলাম, তার মানে এখান থেকে ছয়টা ছোট ছোট ট্যাগ সম্পর্কে ধারণা হলো। বি আর স্ট্রং, স্ট্রং করবে কি বোল্ড করবে লেখাগুলোকে, ইটালিক করবে আই আর ইএম, রাইট? দুইটার একই কাজ, আমরা ইউজ করব কি ইএম। আর আন্ডারলাইন করার জন্য, দ্যাট মিন্স আমি ফোকাস করব কোনো কিছুকে, তার জন্য আমি আন্ডারলাইন দিতে পারি ইউ দিয়ে, অথবা কি আমি মার্ক করে দিতে পারি, ঠিক আছে? মার্ক করে দিতে পারি। সো আমরা এখান থেকে 6টা ট্যাগ আমরা অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করলাম। চেঞ্জ করা যায়, সিএসএস দিয়ে চেঞ্জ করতে হবে। সিএসএস দিয়ে আমি এর কালার চেঞ্জ করে ফেলতে পারি। এটা তো ব্যাকগ্রাউন্ডটাকে ইয়েলো করে ফেলেছে, রাইট? সো আমি ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা চেঞ্জ করে দিলেই হবে। এরপরে আসি এই যে কথাটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটার উপরে কার্সর নিলে টিপ আসবে, যেটাকে আমরা বলে থাকি অ্যাব্রিভিয়েশন, ঠিক না? আমরা বলে থাকি অ্যাব্রিভিয়েশন। সো আমি যদি এটাকে কার্সর নিলে এর উপরে যেন দেখায় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেক্ষেত্রে আমাকে ABBR ট্যাগের হেল্প নিতে হবে। আমরা নিচ্ছি ABBR ট্যাগের হেল্প নিচ্ছি। দুইবার সিএমএস আছে, আমি প্রথমটার জন্য কাজ করছি ABBR। ABBR দিলেই কিন্তু যে অ্যাব্রিভিয়েশন দিতে পারবে না, এতটা পাওয়ারফুল না কে HTML। সো এর অ্যাব্রিভিয়েশনটা আমাকে বলে দিতে হবে টাইটেলের মাধ্যমে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি এবার কার্সরটা রাখি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কথাটা কিন্তু আসছে, অ্যাব্রিভিয়েশন হচ্ছে, তাই না? সো আমরা অ্যাব্রিভিয়েশন দিতে পারছি। কোশ্চেন আছে কারো? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সকল ট্যাগের জন্য না, অল সকল ট্যাগের জন্য না, অল ইমেজ রিলেটেড। হ্যাঁ, আর টাইটেল HTML এর যে কোনো ট্যাগের উপরে দেয়া যায়, এটা জেনারেল অ্যাট্রিবিউট, অল জেনারেল অ্যাট্রিবিউট না। জেনারেল অ্যাট্রিবিউট গুলোর মধ্যে আছে আইডি, ক্লাস, টাইটেল, এরকম আরো 3-4টা আছে, নেম, রাইট? এগুলোকে বলা হয় জেনারেল অ্যাট্রিবিউট, যেগুলো যা যে কোনো HTML ট্যাগের উপরেই বসানো যায়, বাট অল স্পেসিফিক ইমেজের জন্য। না, জাভাস্ক্রিপ্টের জন্য যে স্পেসিফিক্যালি আইডি ধরা হয়, আইডি অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়। আচ্ছা, এরপরে আসি HTML দিয়ে যদি আমি কোনো কিছুকে বড় করতে চাই, যে লাইক আমি এই ওয়েব ডিজাইন কথাটাকে আমি একটু বড় করব, CSS আমি জানি না, তো HTML দিয়ে এটাকে বড় করতে চাচ্ছি। HTML এর একটা ট্যাগ আছে বিগ, একটু বড় হয়েছে, তাই না? ওয়েব ডিজাইন কথাটা কি বড় হয়েছে না? আবার যদি আমি বিগ বলি আরো বড় হবে, চাইল্ডের ভেতরে চাইল্ড মানে
আরো বড় হয়েছে, দেখেছেন লেখাটা কত বড় হয়ে গেছে, পাশের জনকে অনেক ছোট দেখাচ্ছে। বিগের মধ্যে বিগ আপনি দিতে থাকেন অনেক বড় হবে, হ্যাঁ অনেক অনেক বড় আর পুরো স্ক্রিন জুড়ে চলে আসতে পারে। সিএসএস শর্টকাট কি? অলওয়েজ কি সিএসএস, তাহলে সিএসএস এর ছাড়া উপায় নেই। বেড়ে গেল স্মল। তো স্মল এটা তো এইচটিএমএল, এইচটিএমএল এ আপনাকে কোড লিখতেই হবে। আপনি যদি সিএসএস এ যান সেক্ষেত্রে আপনার কোডিংটা কমে আসবে। স্মল হয়ে গেছে, ওয়েব ডেভেলপমেন্টটা কি স্মল হয়ে যাচ্ছে, আরো স্মল বললে একেবারে ছোট দেখা যাবে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো আমরা স্মল ট্যাগের ইউজটাও কিন্তু এখন একটু দেখে নিলাম। আচ্ছা, এই ছোট্ট ছোট কয়েকটা ট্যাগ আমি বলেছি। এইচটিএমএল এর হেডার ট্যাগ 6টা, প্যারাগ্রাফ ট্যাগ, এরপর আসছে বোল্ড আর স্ট্রং, ইটালিক এবং ইএম, আই আর ইএম, এরপরে আমি বলেছি বিগ, স্মল, এরপরে বলেছি ইউ, আন্ডারলাইন আর মার্ক, আর আরেকটা বলেছি কি অ্যাব্রিভিয়েশন, রাইট? সো এটা হচ্ছে 16টা ট্যাগ। এই ছোট ছোট 16টা ট্যাগ আমরা একটু প্র্যাকটিস করে নিই 4-5 মিনিটে। এরপর আরো কিছু ট্যাগ আছে, কিভাবে লিস্ট করা যায়, নেস্টেড লিস্ট করা যায়, কিভাবে সুপারস্ক্রিপ্ট দেওয়া যায়, সাবস্ক্রিপ্ট দেওয়া যায়, লাইন ব্রেক করা যায়, ঠিক আছে, হরাইজন্টাল লাইন দেওয়া যায়, কিভাবে সিম্বল আনা যায়, সেই বিষয়গুলো আমরা দেখব। তারপরে আমরা অ্যাকচুয়ালি ইমেজ কিভাবে আনতে হয়, কিভাবে হাইপারলিংক করতে হয়, এই বিষয়গুলো শিখে নিব। ওকে, সো এখন পর্যন্ত যে ট্যাগগুলো আলোচনা হলো সেটা একবার একটু প্র্যাকটিস করি সবাই। একটু দেখে নেন। না, এর জন্য না, এটা যদি ঠিক মতো লিখেন, টাইটেল লিখেন, কার্সর ধরলেই আসে। লেখাটা উপর থেকে শুরু হবে, এটা কি ভার্টিক্যাল অ্যালাইন টপ। ক্লোজিং ট্যাগ হচ্ছে কিনা একটু খেয়াল করেন। কার্সরের এই যে উপরে টুল টিপ আকারে আসে না, হচ্ছে? আচ্ছা, আমরা তাহলে পরবর্তী কিছু ট্যাগ দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এরকম যে আমি লিস্টিং করি, হ্যাঁ, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নেস্টেড লিস্ট কিভাবে করা যায়। ফার্স্টে অর্ডার ইয়েতে যাব, অর্ডার লিস্টিং এ যাব। অর্ডার লিস্টিং এর জন্য নরমালি আমরা ইউজ করে থাকি ওএল। এর আন্ডারে আসে এলআই। এটা ডাবল লেয়ার ট্যাগ ওএল, আর যার এগেনস্টে আছে কি এলআই। লিস্ট হয়েছে 1 2 3 4। অর্ডার লিস্টে আমি যখনই কোনো কিছু টাইপ যদি সেট করে না দেই তাহলে অটোমেটিক আসবে কি 1 2 3 4। আচ্ছা, এখান থেকে টাইপ সেট করা যায়। টাইপ যদি বলি আমি ক্যাপিটাল এ, নিচে কি এ বি সি ডি। আমি যদি টাইপ বলি স্মল এ বি সি ডি। আমি যদি বলি আই, তাহলে আসবে কি রোমান সিরিজ। ক্লিয়ার? সো 4টা টাইপ আছে। আবার যদি আমি নাই দিতে চাই কোনো কিছু, নান।
হ্যাঁ, আমি কি ইউজ করেছি? এখানে সাপোর্ট করবে না নানটা। আমি যদি নান এখানে নেই, ফার্স্ট লেয়ারে সাপোর্ট করবে না। আমি যদি ধরেন আরেকটা অর্ডার লিস্ট নিচ্ছি 2 এর এগেনস্ট, এই যে এই এলআইটা কিন্তু পরে ক্লোজ হচ্ছে, একটু খেয়াল করেছেন? 2 এর এগেনস্টে আমি যদি আবার এলআই নেই, এলআই 1, 2, 3, অটোমেটিক নিয়েছি কি 1 2 3 4, যেহেতু কোনো টাইপ আমি সেট করি নাই, তাই না? সো আমি এই পাশে যদি সেট করি ক্যাপিটাল এ, আর এখান থেকে যদি আমি টাইপ সিলেক্ট করি স্মল এ, তাহলে কিন্তু সিরিজটা ঠিক থাকে ক্যাপিটাল এ স্মল এ। বাট আমি যদি এখানে নান বলি, স্টিল কিন্তু টাইপ ট্যাগটা কিন্তু নিয়ে নিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটু ভেতরে যাই, নানটা কাজে লাগাতে পারি কিনা। আবার কি করছি, ওয়েল নিচ্ছি, আবার এলআই যাচ্ছি 1, 2, অর্ডার লিস্টে কাজ করে কিনা চেক করি, স্টিল কাজ করছে না। এটা আনঅর্ডার লিস্টে কাজ করে, টাইপ নান। আমরা আনঅর্ডার লিস্ট যদি চেক করি, লাইক এটা যদি আমি বলি ইউএল আনঅর্ডার লিস্ট, এটা লিস্ট হবে না, আমি নান বলেছি, কিন্তু কাজ করছে। আনঅর্ডার লিস্টের বেলায় সে কাজ করবে, অর্ডার লিস্টের বেলায় নান অ্যাট্রিবিউটের ভ্যালুটা কাজ করে না। সো আমি যদি এখানে নান না বলে, আমার কি হয়েছে, বাইরেরটাতে ক্যাপিটালে, তারপরে কি স্মলে, এখানে যদি আমি আই দেই, যেহেতু ইউএল আসবে না, আমাকে কি করতে হবে, ওয়েল। সো ওয়েলে যখন আই দিচ্ছি তখন আমার রোমান লিস্টটা চলে আসে, ঠিক আছে? আর আমি যদি কোনো কিছুই না দিতে চাই, আমি লিস্টিং এর কোনো সিম্বলই চাচ্ছি না, বা লিস্টিং এর কোনো কিছুই চাচ্ছি না, আমি নান বলতে পারি, সেটা পসিবল কি আনঅর্ডার লিস্টের বেলায়। তো আমরা কিন্তু নেস্টিং করতে পারছি, তাই না? একটার আন্ডারে আরেকটা কিন্তু যেতে পারছে। মানে আমি 1 2 3 4 এ বি সি ডি, স্মল এ বি সি ডি রোমান সংখ্যা দিতে পারছি। সিএসএস এর মাধ্যমে আরো অনেক বেশি অর্ডার লিস্টিং আনা যায়। এইচটিএমএল এ শুধু 4টাই অর্ডার লিস্টিং দেখা যায়। এবার আমরা আনঅর্ডার লিস্ট কনসেপ্টে যাচ্ছি, সেকেন্ড প্যারাগ্রাফের নিচে ইউএল, যার এগেনস্টে আছে আমার এলআই, বাই ডিফল্ট কি এসেছে, এদেরকে আমরা ডায়াস বলে থাকি, ডায়াস সাইন এসেছে। এছাড়াও এর টাইপ আছে কিছু, সার্কেল, সার্কেল দেখা যাচ্ছে, তাই না? আমি যদি বলি স্কোয়ার, স্কোয়ার আনতে পারি। আবার কি নেস্টিং করা যাবে না, নেস্টিং করা যাবে। আবার চাইলে আমি যদি কোনো লিস্টিং না চাই, আমি চাইতে পারি নান, স্পেসিংটা নেবে বাট কোনো কিছু বসবে না, বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি নেস্টেড রূপেও এদেরকে নিয়ে যেতে পারি। সার্কেল, সার্কেল সেকেন্ডে চলে আসে। আমি যদি এখানে কোনো টাইপ মেনশন না করি, একটু খেয়াল করবেন, প্রথমটা ডায়াস আসবে, পরেরটা
সার্কেল আসবে। এরপরে যদি আমি নেস্টিং করি এর পরেরটা কি আসবে? স্কোয়ার। ঠিক আছে, আমি চাইলে নাও দিতে পারি। সো আমরা লিস্ট কিভাবে হচ্ছে সেটা কিন্তু দেখতে পেলাম। এরপরে আসবে হচ্ছে আমি আমাদের পেজের উইডথটা একটু বাড়িয়ে নিই। আরো কিছু সিম্পল ট্যাগ নিয়ে ট্যাগ দেখানোর চেষ্টা করছি। ট্যাগ গুলোর মধ্যে আছে যে লাইক আমি স্প্যান ট্যাগ নিচ্ছি। স্প্যান ট্যাগ, এই লেখাটা আমি যদি কোনো ট্যাগ ইউজ না করতাম এই লেখাটা ঠিকই আসতো। এক্সাম্পল অফ সুপার ট্যাগ। তো এটা কিন্তু কোনো ট্যাগ না লিখলেও আসছে, বাট কোনো একটা ট্যাগের মধ্যে রাখাটা স্ট্যান্ডার্ড। কেন? আমি যদি কখনো ওই লেখাটার উপরে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাই তাহলে HTML এর ট্যাগ লাগবে। ঠিক আছে, ইউনিকনেস, কোনো একটা টেক্সট বা কোনো একটা এরিয়াতে যদি ইউনিক কোনো কিছু আমি দিতে চাই ওটা কোনো না কোনো একটা ট্যাগের ভেতরে আমাকে রাখতে হবে। বাট আমি ডিফল্ট কোনো কিছুই চাচ্ছি না তার উপরে যে কিছু একটা হোক, রাইট? এর জন্য আমরা এখানে রাখছি কি স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগের স্পেশাল কোনো বিহেভিয়ার নেই, আপনি যা লিখবেন যেভাবে লিখবেন ঠিক সেভাবেই শো করবে। সবচেয়ে ছোট ট্যাগ গুলোর মধ্যে একটা, HTML এর সবচেয়ে ছোট ট্যাগ গুলোর মধ্যে একটা কি স্প্যান ট্যাগ। এখন এ ধরনের আরো একটা ট্যাগ আছে লেভেল ট্যাগ। এক্সাম্পল অফ সাব ট্যাগ। এটা দুইজন পাশাপাশি আসছে, একটু খেয়াল করেন। আমি চাচ্ছি যে লেখা দুইটার মধ্যে নিউ লাইন হোক, HTML এর ট্যাগ হিসেবে আমি br ইউজ করছি, দুইজন কি হয়ে যাবে নিচে নিচে লাইনে চলে আসে। br দিয়ে কি হয়? লাইন ব্রেক। আচ্ছা, সিমিলার আরেকটা ট্যাগ আছে সেটার নাম হচ্ছে hr। এটা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে হরিজন্টাল লাইন। মাঝখান দিয়ে কি হয়েছে? হরিজন্টাল লাইন তৈরি হয়েছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, না দিলেও হয়, তেমন কোনো পার্থক্য নেই। ওকে, বাট আপনি যখন ইউজ করতে যাবেন ইউজ করার সময় লেভেল আর স্প্যান, লেভেল বলতে লাইক আমি একটা ফর্ম বানাচ্ছি, ফর্মের যে নামগুলো লেফট প্যানেলের যে নামগুলো আসছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো লেভেলের মধ্যে রাখাটাই ভালো। আবার ওই ইনপুট বক্স গুলোর পরে যে হিস্টোরিক সাইন গুলো থাকে না রেড কালারের, যে রিকোয়ার্ড, এগুলোকে আবার স্প্যান ট্যাগের মধ্যে দেওয়াটা ভালো। বোঝা যাচ্ছে? যে আপনি যদি স্প্যানের মধ্যে লেভেল ইউজ করতে চান পারেন, বাট লেভেলের মধ্যে স্প্যান না ইউজ করাটাই ভালো। তার মানে কি স্প্যান ট্যাগটা বড়, লেভেল ট্যাগটা ছোট। হ্যাঁ, অ্যাট্রিবিউট দেওয়া যায়। লেভেলের ভিতরে ফর ট্যাগটা কেন ইউজ করা হয়? এটা অ্যাকচুয়ালি ওই স্পেসিফিক ট্যাগকে মার্ক করে আপনি তার উপরে যদি CSS অ্যাপ্লাই করতে চান বা আদার্স কোনো কিছু দিয়ে টার্গেট করতে চান লাইক জাভাস্ক্রিপ্ট, তখন ফর ট্যাগটা ইউজ করা হয়। না, প্যারাগ্রাফ তো পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ হচ্ছে, স্প্যান কিন্তু প্যারা দেয় না। আপনি যা দেবেন সেভাবেই লেখাগুলো দেখাবে। প্যারাগ্রাফ কি দুজনের মধ্যে ডিসটেন্স তৈরি করে না? একটু খেয়াল করেন, পি ট্যাগ থাকাতে আমার এখানে কিন্তু গ্যাপ তৈরি হয়েছে, নতুন লেখাটা আরো পরে শুরু হয়েছে। খেয়াল করেছেন? পি ট্যাগ থাকাতে উপরের সঙ্গে গ্যাপ তৈরি হয়েছে এবং এটা প্যারাগ্রাফের মতো দেখাচ্ছে। বাট স্প্যান ট্যাগটা সিম্পল টেক্সট, আমি যদি অনেকগুলো টেক্সট দিই সমানে সমান দেখাবে এবং একজন আরেকজনের সঙ্গে কোনো পার্থক্য রাখবে না। প্যারাগ্রাফ ট্যাগে অটোমেটিক কি থাকে? লাইন ব্রেক থাকে। এখানে কি লাইন ব্রেক ছিল? মার্জিন থাকে, এখানে কি মার্জিন ছিল? দুজন কিন্তু পাশাপাশি ছিল, তাই না? আচ্ছা, এবার আমি সুপার ট্যাগের ইউজ দেখাচ্ছি। সুপার ট্যাগ লাইক আমি বলছি আজকে তারিখ কত, আমি th টাকে উপরে দেখাতে যাচ্ছি, th 15, তাই না? সুপার ট্যাগের মাধ্যমে উপরে নিয়ে যেতে পারছি। আবার আমি যদি সাব ট্যাগের এক্সাম্পলে আসতে চাই আমি বলতে পারি log 10 2, বেসটাকে আমি 2 এ নিয়ে যেতে পারি sub
সাবের মধ্যে যদি আমি 2 দেই তাহলে লেখাটা কোথায় আসে? নিচে। উপরে দেখানোর জন্য আমরা যে ওয়ার্ডে পারি না, হ্যাঁ, এখানে আমরা কিন্তু পাচ্ছি টিএইচ কিন্তু উপরে চলে গেছে, এসইউ পি, আর নিচে দেখানোর জন্য এসইউ বি, রাইট? সুপার এবং সাব এই দুইটা ট্যাগের আমরা ইউজ দেখতে পেলাম। প্লাস ছোট ছোট এইচটিএমএল ট্যাগ কনসেপ্টের মধ্যে একেবারে সবার শেষে আছে নাম্বার অফ সিম্বল, রাইট? অনেকগুলো সিম্বল আছে, যে সিম্বল গুলো আমরা পেতে পারি এন্ড% দিয়ে। নেটবিনস আমি যখনই শিফট ধরে 7 দিব এন্ড% আসবে এবং এই যতগুলো সিম্বল আছে সব সিম্বলই কিন্তু আমার ওয়েব পেজ গুলোর মধ্যে আনা যায়। যে রাইট সাইডের সিম্বল গুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রিতে যত সিম্বলের দরকার পড়ে অলমোস্ট সবগুলোই কিন্তু এখানে আছে। যখন যেটা প্রয়োজন পড়বে আমি এখান থেকে কিন্তু সেই সিম্বলটা নিয়ে নিতে পারি। লাইক আমি যদি সামেশন চাই, দেখেন আমি SUM সিলেক্ট করে দিলাম সামেশন এন্ড% SUM কমা, রাইট? কি হচ্ছে আমার এই সামেশন সাইনটা চলে আসে। আমি যে ধরনের ইকুয়েশন লিখতে চাচ্ছি ওখানে যদি কোনো সিম্বল থাকে সেই সিম্বল গুলো খুব সহজেই আমি এখান থেকে ওয়েব পেজ থেকে নিয়ে নিতে পারছি। সো যখনই কোনো সিম্বলের দরকার পড়বে আমরা লিখবো কি এন্ড%, তারপরে যদি আমরা সিম্বলের নাম জানি, আমি বেটা চাচ্ছি, আমি বেটাতে এসেছি, সিলেক্ট করে দিলাম বেটা, আর বেটাটা চলে আসবে। ঠিক আছে? তো যখনই আমাদের সিম্বল প্রয়োজন পড়বে তখনই আমরা সিম্বল গুলো নিয়ে নিব। সো গ্রেটার দেন, লেস দেন, ডাবল গ্রেটার দেন, লেস দেন, ঠিক আছে, ডাবল লেস দেন, এই সাইন গুলো বা আদার্স যে কোনো সিম্বল কিন্তু আমরা ওয়েব পেজের মধ্যে দেখতে চাইতে পারি, তখন ইউজ করতে হবে এন্ড% সিম্বলিক সাইন। ওকে, সো এরপরে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, ইউএল, এলআই এবং কিছু টাইপ আলোচনা করেছি লিস্টিং এর জন্য। এরপর আমি স্প্যান এবং লেভেল ট্যাগ আলোচনা করেছি, সুপার এবং সাব ট্যাগ ইউজ করেছি এবং বিআর এবং এইচআর ট্যাগ ইউজ করেছি। তো সুপার, সাব, সিম্বল, বিআর, এইচআর, এরপরে ইউজ করেছি কি ইউএল এবং এলআই। তার ভিতরে বেশ কিছু টাইপ, অর্ডারের টাইপ এবং আনঅর্ডারের টাইপ দেখেছি। এই বিষয়গুলো আপনারা নেক্সট 10 মিনিটস এর মধ্যে প্র্যাকটিস করবেন। এরপরে আমি পেজে ইমেজ এবং লিংক, হাইপার লিংকের কনসেপ্টে চলে যাব। ইন্টিগ্রেশন বা যে সামেশন সিম্বলগুলোর ভিতরে কি আমরা উপরে লিখতে পারবো রেঞ্জগুলো রিলেশন 1 থেকে n পর্যন্ত পারবেন না, ওটা করতে গেলে কি সম্ভব না, সিস্টেম দিয়ে সম্ভব ওটা যদি এক্সটেন্ড করতে পারি না। ইমেজ আকারে আপনাকে কোনো একটা টুল ইউজ করে করে ইমেজ আকারে দিতে হবে। ম্যাক্সিমাম কেসগুলোতে অ্যারিথমেটিক, হ্যাঁ অ্যারিথমেটিক কোনো একটা সিম্বল দেখবেন ইমেজ আকারে দেওয়া হয়েছে। HTML আকারে করাটা খুবই কম। যখন কপি করতে যাবেন দেখবেন যেন ইমেজ। ঠিক আছে, আমি যদি উপর দুই লাইন বলতে লিখে যাই আর নিচেগুলো তখন দেখতে তাহলে কি হবে? উপরের 2 লাইন, উপরে দুই লাইন দিয়ে বলতে লিখে শুরু করতে চাই, এই লেখাগুলো নিচেটা নিচের এই প্যারাগ্রাফ, তখন দুই লাইন দিয়ে বলতে লিখে শুরু করতে চাই আর নিচেগুলো আপন। তাহলে এগুলোকে কোনো একটা ট্যাগের মধ্যে নিয়ে তার অ্যালাইন সেন্টার করে দিতে হবে। ঠিক আছে, কোনো একটা ট্যাগের মধ্যে নিয়ে অ্যালাইন সেন্টার করে দেবে। এই কাজগুলো ম্যাক্সিমাম কেসে সিএসএস দিয়ে করা হয়। এই অংশটুকু একটু প্র্যাকটিস করেন। আপনি একটু নিয়ে আসবো, আমরা লোগো ইমেজ বসানোর চেষ্টা করি। ঠিক আছে, ইন্টারনেট নেই না? আমি পাচ্ছি না, আমি অনেকক্ষণ ধরেই পাচ্ছি না।
আচ্ছা, আমি একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, ইমেজেস। এর মধ্যে আমি একটা ইমেজ রাখলাম। আমি ইমেজ নিয়ে আসতে চাচ্ছি এই ইমেজটা দেখি তার ডাইমেনশন কতটুকু। ইমেজ ডাইমেনশনটা হচ্ছে 225 বাই 125, বাট আমাদের এখানে কতটুকু জায়গা আছে, 150 বাই 150, তাই না? 150 বাই 150 জায়গা আছে। সো এখানে যদি আমরা ইমেজটা নিয়ে আসতে চাই, ইমেজটা বসাবো, তারপর জায়গাটা ফিক্স করে দিব। তো ইমেজ ট্যাগ img সোর্স src, আমি যখনই লিখবো কার্সর এখানে বিপ করবে, কন্ট্রোল স্পেস যদি দেই তাহলে আমার কোথায় ইমেজটা আছে সে ধরনের একটা লিস্ট চলে আসবে। আমার ইমেজটা কোথায় আছে, ইমেজেস ফোল্ডারে। ডাউন কি দিয়ে এটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করবো, ইমেজের এটা বসে যাবে। তারপর আবার যদি কন্ট্রোল ধরে স্পেস দেই, ইমেজ ফোল্ডারের মধ্যে যত ইমেজ থাকবে সেই লিস্টটা চলে আসবে। আমার দরকার কি, লোগোটা, আমি এন্টার দিয়ে দিলাম, তারপর এটাকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমার কি হলো, ইমেজ সোর্সের মধ্যে থেকে ইমেজের পাথটা আমি অ্যাবসলিউট পাথ দিয়ে দিলাম, আমার ইমেজটা এখানে কিন্তু চলে আসছে। আর প্রবলেমটা কি হয়েছে, ইমেজটা বড় হওয়াতে আমার এই পুরো জায়গাটা বড় হয়ে গেছে। সো এটাকে আমি যদি একটু চেঞ্জ করে ফেলি, আমি সাইজ যদি মেনশন করে দেই, উইথ আমি বলছি 150, আর হাইট, ইমেজের উইথ হাইট সেট করা যায়, হাইট 150। এটা মিলিয়ে দিচ্ছি কার সাথে, আমার এই টিডি সাইজের সাথে। এখন সে তার জায়গা মতো দেখা যাচ্ছে। সো আমরা ইমেজ কি করতে পারি, সব জায়গায় নিয়ে আসতে পারি। যেহেতু এটা ফিক্সড উইথ, তাহলে এই ব্যানারে আমরা একটা ইমেজ বসিয়ে ফেলি। সবাই ইমেজ ডাউনলোড করেন এবং এখানে বসিয়ে ফেলেন। আমার এই হাইটটা কতটুকু বলেন তো, ব্যানারের হাইটটা 150, আর উইথটা কতটুকু আছে, 980 থেকে 150 বাদ দিলে যা থাকে। হ্যাঁ, ওটা করে ফেলেন। আচ্ছা, এখন আমরা দেখি কিভাবে হাইপারলিংক করা যায়। হাইপারলিংক মূলত 3 প্রকারের হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে অন পেজ, একই পেজের ভেতরে হাইপারলিংক, আমি উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে যেতে চাইতে পারি। আমার সাইট থেকে ভিন্ন কোনো সাইটের সাথে হাইপারলিংক। আর থার্ড হচ্ছে একই সাইটের ভিন্ন ভিন্ন পেজের মধ্যে হাইপারলিংক। তো 3 ধরনের হাইপারলিংক হয়। আমি এখানে একটা কাজ করি যে আমাদের পেজটাকে যদি আরেকটু লম্বা করে দেই, 1,11,500, অনেক লম্বা একটা পেজ, তাই না? 1,11,500 পিক্সেল এর হাইটটা, খেয়াল করেছেন এর হাইটটা কত বড় হয়েছে? এত লম্বা পেজ তো দেখাই যায় মাঝে মাঝে, তাই না? কোন সেলস পেজ আছে যে সাইটের একটাই পেজ, বিশাল লম্বা একটা পেজ থাকে। আমি হোমে ক্লিক করেছি, আমি উপরে আছি। আমি লাইক অ্যাবাউটে ক্লিক করেছি, মাঝে মাঝে একটা জায়গায় আছে। কন্টাক্টে ক্লিক করেছি, সবার শেষে চলে গেছে। একই পেজের ভেতরে ভিন্ন ভিন্ন সেগমেন্ট তৈরি করা হয়ে থাকে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে স্ক্রল করে যায়, আমরা যখন জাভাস্ক্রিপ্ট জানি না তো স্ট্রেট চলে যাবে। তো আমি যদি স্ক্রল করতে থাকি অনেক সময় লাগবে। আমি যদি উপরে উঠতে চাই, স্ক্রল টেনে অনেক উপরে যেতে সময় লাগবে, রাইট? আমি যদি নিচে একটা লিংক তৈরি করি, টপ ক্লিক করলে আমার টপে চলে যাবে। সো টপে সবার উপরে কে আছে, লোগোটা আছে। তো লোগোকে আমি টার্গেট করব, ঠিক আছে? সো লোগোতে আমি একটা আইডি সেট করি, যার নাম আমি বলছি লোগো, ঠিক আছে? লোগোতে আমি একটা আইডি সেট করছি, যার নাম আমি বলছি লোগো। এরপর আমি একদম নিচে যাচ্ছি ফুটারে। এখানে টেক্সটটাকে রিমুভ করে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, আমি বলছি টপ। টপে যাওয়ার জন্য হাইপারলিংক রেফারেন্সটা যা হবে সেটা হচ্ছে সেম পেজে থাকার জন্য হ্যাশ, আর কোথায় যেতে যাচ্ছি, লোগোর কাছে, সে সবার উপরে আছে, তাই না? সো হ্যাশের পরে কি লিখছি, ওই আইডিটা যেখানে আমি যেতে চাচ্ছি। সো হ্যাশ সেম পেজ, আর আইডিটা কি, লোগো, ওই পেজের। সো আমি যদি এখন যাই টপে ক্লিক করলে কোথায় চলে যাব, টপে চলে আসি। এর চেয়ে উপরে যাওয়ার তো কোনো স্কোপ নেই, আছে?
এর চেয়ে উপরে তো আমি যেতে পারবো না। তো আমি টপে ক্লিক করছি, টপে চলে যাচ্ছি। Good. এবার আমি ভিন্ন ওয়েবসাইটের ভিন্ন একটা সাইটে আমি যেতে যাচ্ছি, যে লাইক তালহা ট্রেনিং এর একটা ওয়েবসাইট আছে, সো এখানে যেতে যাচ্ছি, এইটার ওয়েব পেজ, তাই না? তো ইউআরএলটাকে আমি কপি করি, তালহা ট্রেনিং এর এই কথাটাকে যদি আমি অ্যাঙ্করের মধ্যে নিয়ে আসি, এই ট্যাগের মধ্যে নিয়ে আসি, তারপর এটাকে আমি হাইপারলিংক রেফারেন্সের মধ্যে দিয়ে দিচ্ছি। হাইপারলিংক রেফারেন্সের মধ্যে কি আসবে? পুরো অ্যাড্রেসটা, তাই না, উইথ এইচটিটিপি, পুরো অ্যাড্রেসটা। শুধু এতটুকু লিখলেও আসবে না, বা যদি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ছাড়াও লিখি তাও কিন্তু আসবে না। আমি যদি এতটুকু লিখি তাহলে দেখেন কি হবে। এখানে যদি কার্সর ধরি, সে মনে করছে যে এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল যার নাম দিয়েছে, বোঝা যাচ্ছে? এবং ক্লিক করলে সার্ভার নট ফাউন্ড এরকম একটা এরর আসবে। বাট আমি যদি প্রোটোকলটা সহ দেই, তখন কিন্তু এখানে সরি কার্সর ধরলে কোথায় চলে যাচ্ছে? আমার ইউআরএল অ্যাড্রেসে চলে যাচ্ছে। সো ক্লিক করলে আমি আমার সাইটটা ভিজিট করছি, এই তালহা ট্রেনিং ওয়েবসাইটে চলে আসি। ইন্টারনেট কানেকশন থেকেও নেই আর কি আমার কাছে। আচ্ছা, নাও এখন আমি যদি ভিন্ন পেজে নিতে চাই, এটা তো ওই পেজেই চলে আসছে, তো ভিন্ন পেজে নিতে চাইলে আমাকে লিখতে হবে টার্গেট, এবং এটা লিখতে হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তাহলে এটা নতুন ট্যাবে খুলবে। আমি যখনই ক্লিক করব, এটা নতুন ট্যাবে ওপেন হয়েছে। আমারটা রয়েছে, বাট এটা নতুন ট্যাবে ওপেন হয়েছে। ঠিক আছে? তো দু ধরনের হাইপারলিংক আমরা দেখলাম। থার্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা যদি একটা স্ট্যাটিক সাইট করে আনতে চাই নেক্সট স্যাটারডের জন্য, তাহলে আমাদের একাধিক পেজ লাগবে এবং একাধিক পেজ হাইপারলিংক করতে হবে, তাই না? একাধিক পেজ কিন্তু হাইপারলিংক করতে হবে আমাদের। না না, হাইপারলিংক করে করবেন 5-6টা পেজ, অবশ্যই টেবিল দিয়ে হবে। ঠিক আছে, অবশ্যই টেবিল দিয়ে হবে। আমরা যেটা শিখবো না সেটা প্র্যাকটিস করা যাবে না। যখন আমরা শেখা শুরু করব এবং শিখতে থাকবো, যখন যেটা দিয়ে শিখবো সেটা দিয়ে করব। বোঝা যাচ্ছে? অবশ্যই টেবিল দিয়ে করব, বাংলায় করতে পারলে ভালো। পার্সোনাল পোর্টফোলিও সাইট, ঠিক আছে, ইমেজ বা আদার্স ইনফরমেশন গুলো নিজেদের মতো দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই সেখানে একটা হোম পেজ, আপনার অবজেক্টিভস বা আদার্স ইনফরমেশন গুলো লিখবেন, অ্যাবাউট আপনার সম্পর্কে লিখবেন, পোর্টফোলিওতে আপনার স্কিল, আপনার প্রজেক্ট, আপনার হবিস, আপনার ট্রেনিং, সে সবগুলোতে লিখবেন, আপনার একাডেমিক ইনফরমেশন গুলো লিখবেন, আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো লিখবেন, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন লিখবেন। কয়টা পেজ হলো? 6টা পেজ। যে ওয়েবসাইট দেখলে আপনার সম্পর্কে পুরো ধারণা পাবো। আপনার যে সিভিটা আছে সেটা আপনারা ওয়েব পেজে নিয়ে আসবেন, কয়েকটা পেজ করে টেবিল ফরম্যাটে। ওটা তো আপনার ফ্লো ডায়াগ্রাম, এটা সোমবারের প্রজেক্ট। শনিবারের প্রজেক্ট হচ্ছে একটা স্ট্যাটিক সাইট। হ্যাঁ, এই শনিবার, কামিং শনিবারে। আজকে বুধবার। না, তাহলে আলাদা করে কিনে নেন। হ্যাঁ, পাওয়া যাবে। দোকানে গিয়ে বললেই হবে মাইক্রোসফট ভিসি, ওরা বের করে দেবে। আচ্ছা, এর জন্য 6টা পেজ, আলাদা আলাদা পেজ আমাদের করতে গেলে কি হাইপারলিংক শিখতে হবে না? তো আমি আজকেও আগে ছাড়ছি, তো এই হাইপারলিংক করে ছেড়ে দিব। হ্যাঁ, সমস্যা নেই, হাইপারলিংক করে ছেড়ে দিচ্ছি। 4 ঘন্টা তো না, লং টাইম। আমাদের একটা মাঝখানে একটু ব্রেক দিয়ে ঘুম আসে না? মাঝখানে ব্রেক দিলে আমরা একটু হাঁটাহাঁটি করলাম, তাহলে ঘুম আসে। মানে আমরা অফিস থেকে আসি তো ব্রেক দিয়ে ট্রাই করে যদি 6টা থেকে শুরু করা ভালো হয়, কারণ হয়ে যায় কারণ হচ্ছে 5:30 একটা ক্লাস শেষ হয়, তো এই অল্টারনেট করতে করতে 6টা। না, ওই জন্যই তো আজকে আমি ছাড়ি নাই,
আমি 6টার পরে ছেড়েছি। মাস্টার করে কাজটা করতে করতে অফিসিয়ালি সাইড থাকা আপনি ছিলেন। রাইট, অফিসিয়ালি 5:30 সবকিছু অফিসিয়াল মোডে চলবে। হ্যাঁ, আচ্ছা হয়নি, আমরা সব শিখে যাব, আস্তে আস্তে শিখে যাব, রিল্যাক্সেই শিখে যাব। হ্যাঁ, সবকিছু রিল্যাক্স করতে করতে শিখে যাব দেখবেন। আচ্ছা, হাইপারলিংকটা শিখি, আমরা আলাদা আরেকটা পেজ তৈরি করি। এটা তো নিষেধ করা হয়েছে, ফ্রেমওয়ার্ক দেখাতে নিষেধ করা হয়েছে। আমি চেয়েছিলাম কোঅর্ডিনেটর দেখাতে, বাট ফোকাস করতে বলা হয়েছে পিএইচপি তেই। এটা প্রজেক্ট থেকেই বলা হয়েছে। এটা পরে কিছু সময় একটা লাগে সেক্ষেত্রে যদি আপনারা এখানে আমরা মাইক্রোসটা কমপ্লিট করব, এটার উপরে আপনাদের জবের ইনভেস্টমেন্ট ওটা হবে। তাহলে আমাদের একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে, আমাদের কি শুরু করলাম না বাইরে বলবো না। আচ্ছা, আমি দেখি কি করা যায়। যেটা লাগবে আপনারা আপনি ভাবে সব করে আমার সাথে আচ্ছা, আমি বল সবথেকে বড় থেকে যে এর মধ্যে আমাদের ডকফিল যেটা ভালো হয় এটা নিয়ে আমি বলেছিলাম অনেক ফাইট করেছি। হ্যাঁ, আমি আমার মতো করে ডিজাইন করতে চেয়েছিলাম, বাট আমার ডিজাইন মেনে নেয় নাই, আমাকে পাগল বলেছে। তাদের লজিক হচ্ছে কোন একটা পার্টিকুলার বিষয়ে ওই ছোট ছোট টপিক ধরে ধরে আগাবে। লাইক আমি তাকে অ্যারে শিখালাম, আমি তাকে সর্টিং শিখালাম, 10টা সর্টিং শিখালাম, সে 10 থেকে 11 নম্বর সর্টিং করে দিল। কারণ আমার কথা হচ্ছে 10টা সর্টিং শিখে তার কি লাভ? আমাদের প্রজেক্ট করতে হবে। মূল অ্যাপ্লিকেশনে তো স্যার এই আমি প্ল্যান দিয়েছিলাম প্রজেক্ট ওয়াইজ, তারা প্ল্যান করেছে টপিক ওয়াইজ। সেটা বোঝা গেছে। করতে পারলে সবচেয়ে বেটার। তাহলে আমাদের রিয়েল লাইফ লেভেলে যেমন জব মার্কেটে ঢোকার জন্য আমাদের রিয়েল লাইফ শো করাতে হবে। সেখানে গেলে তো তারা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিতে হবে। বাট ইভ্যালুয়েশনটা প্রসেস অনুযায়ী হবে, গভর্নমেন্টের রুলস এর প্রসেস অনুযায়ী। বাট আমি যখন আমি রান করাবো, আমি আমার মতো করেই রান করাবো। আমি ওইটাও কভার করবো, আমি আমারটাও কভার করবো। এটা কিভাবে করতে হবে সেটা আমি জানি। ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়াটা কি? শুধু কি প্রেজেন্টেশন আর ফাইনাল প্রজেক্ট? না, আপনাদের থার্ড পার্টি কোনো একটা কোম্পানি এসে ইভ্যালুয়েট করবে। ঠিক আছে, রিকোয়ারমেন্ট সেটা কি আমাদের কোর্সগুলোতে করতে হবে? থার্ড পার্টি এসে আপনাদের আসলে একটা সফটওয়্যার যখন আপনি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি তবে রিকোয়ার করেন, সেখানে তো আমি ভ্যারাইটি অফ কাজ থাকে যেটা ওই ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে করতে হয়। তো সেক্ষেত্রে স্পেসিফিক কিছু কাজের উপর ফোকাস করে গেলে তো স্যার ওখানে দেখা যাক আমরা কি করতে পারি, কতদূর করতে পারি। হ্যাঁ, 36 সেশন, লং সেশন। হ্যাঁ, আমি বলবো আমার জন্য ইন্টারাপ্ট না সেক্ষেত্রে অনেকই প্রবলেম হবে। আমরা একটা প্রজেক্ট করতে পারি। প্রজেক্ট আপনি রতেও করতে পারবেন, চাইলে ফ্রেমওয়ার্কেও করতে পারবেন, সমস্যা নাই, করেই ফেলা যাবে। হ্যাঁ, কষ্ট করা হবে, কোডিং ডেপথে যাওয়া যাবে। হ্যাঁ, আমরা যদি রতে যাই, মানে অবজেক্ট ওরিয়েন্টেড এ ঢুকি, সেক্ষেত্রে পিএইচপি ধারণাটা আরো ক্লিয়ার হবে। ওদের টার্গেটটা কি? পিএইচপি জানা। হ্যাঁ, পিএইচপি সম্পর্কে জানা। হ্যাঁ, রটা তো ডেফিনেটলি আমি অ্যাকচুয়ালি যে প্ল্যানটা করেছি, আমি হয়তো লাস্ট 10 সেশন যদি সুযোগ পাই ফ্রেমওয়ার্কে যাব, লাস্ট 10 সেশন, আর তার আগ পর্যন্ত আমি ইয়েতেই থাকবো। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেডই থাকবো। অবজেক্ট ওরিয়েন্টেড একটা প্রজেক্ট শেষ করে তারপরে আমি ফ্রেমওয়ার্কে যাব। দুইটা ক্রাইটেরিয়াই ফুলফিল হবে। ঠিক আছে, এর জন্য একটু প্রেসার থাকবে আপনাদের উপরে। আমার মনে হয় না যদি রেগুলার আমরা ক্লাস করি এরকমই মনে হবে। আমিও যেরকম রিল্যাক্স, আপনারাও রিল্যাক্স হয়ে থাকবেন। প্রেসার মনে হবে। ঠিক আছে, আমার মাথায় 3 মাস পর আবার যেদিন যারা আসবে আবার বলবে আমার তো 3 মাসই তাই না।
সবাই অ্যাপ তৈরি করতে থাকবে। যাই হোক, আমি চেষ্টা করবো আর কি যতদূর যাওয়া সম্ভব হয়। হ্যাঁ, পেজ 6টা, পেজ 6টা, হোম পেজ, অ্যাবাউট আস, পোর্টফোলিও, হোম, অ্যাবাউট আস না পার্সোনাল, সবাই সেম করবে। পার্সোনাল, হোম, অ্যাবাউট আস, পোর্টফোলিও, গ্যালারি, পার্সোনাল ইনফরমেশন যেখানে একাডেমিক ইনফরমেশন গুলোও থাকবে, আর কন্টাক্ট। এই তো এখন বানাবো, এইটাই তো লাস্ট টপিক। হ্যাঁ, এটাই ধরবো, গ্যালারি, পার্সোনাল ইনফো আর কন্টাক্ট। সবগুলো আমরা টেবিল ইউজ করছি। হ্যাঁ, এই তো আমি টেবিল ইউজ করে 2টা পেজ করে দিচ্ছি। একটা পেজ তো অলরেডি আমাদের করা আছে, তাই না? এই পেজটা আমাদের করা না? হ্যাঁ, আমি আরেকটা পেজ বানাচ্ছি, দেখেন। তাহলে মেনুতে হ্যাঁ, মেনু বানাতে হবে। আমি আরেকটা পেজ করছি, ফাইলটাকে সেভ অ্যাজ করে নিচ্ছি। এক্স্যাক্টলি সেমই তো, তাই না? ওয়েবসাইটের সবগুলো পেজ সেম হয় না? সেমই হয়। সো আমি আরেকটা পেজ করছি অ্যাবাউট আস নামে। অ্যাবাউট আস নামে আরেকটা পেজ করেছে। এটা অ্যাকচুয়ালি আমার ইন্ডেক্স আর অ্যাবাউট আস একেবারে আইডেন্টিক্যাল, কোনো পার্থক্য নেই। চেক করবেন আমার ইন্ডেক্সের সাথে অ্যাবাউট আস এর কোনো পার্থক্য নেই। উইথ টাইটেলও সেম, ভেতরের কন্টেন্টও কি সেম। এখন টাইটেল থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করে ফেলি। অ্যাবাউট আস, ভেতরের কন্টেন্ট গুলো আমি রিমুভ করে দিচ্ছি। সবগুলো পেজে তো আর সেম কন্টেন্ট থাকবে না, থাকবে ভিন্ন ভিন্ন কন্টেন্ট থাকবে, তাই না? রাইট, হ্যাঁ, মূল লেআউট একটাই। আমি বলছি অ্যাবাউট আস, আমি লোড করি, এই যে আমার এটা চলে আসছে অ্যাবাউট আস। এটা অ্যাবাউট আস, আমার হোম আর অ্যাবাউট আস একটু আলাদা মনে হচ্ছে এখন। হোম অ্যাবাউট আস কে একটু আলাদা মনে হচ্ছে। আচ্ছা, এখন হাইপারলিংক, আমি আমার যে ইন্ডেক্স ফাইলটা আছে, ইন্ডেক্স ফাইলটাতে হাইপারলিংকটা করে দেই। মেনুর মধ্যে গিয়ে অ্যাঙ্করিং করছি। আমি একটা এ ট্যাগ নিচ্ছি, এ ট্যাগের মধ্যে আমি প্রথমেই বলছি হোম, আর সেপারেট করে আরো একটা এ ট্যাগ নিচ্ছি যার মধ্যে আমি বলছি অ্যাবাউট আস। হোমের হাইপারলিংক রেফারেন্স কি হবে? হাইপারলিংক রেফারেন্স হবে কি আমার index dot html। আমার হেল্প আসছে না কেন? hyperlink reference about us dot html। সো about us এ ক্লিক করলে about us dot html, আর হোমে ক্লিক করলে index dot html। এটা করেছি কোথায়? ইন্ডেক্স ফাইলে। সো ইন্ডেক্স ফাইলটাতে যাই, ইন্ডেক্স ফাইলে চলে আসে হোম আর about us। হোমে ক্লিক করলে ওখানেই থাকছে, about us এ ক্লিক করলে about us এ চলে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি ভিন্ন পেজ, সবগুলো কোডই এখানে রাখা হয়েছে। এখন লিংকটা শুধু এখানে নেই, অ্যাবাউট আস এর লিংকটা কি আছে? নেই। হোম থেকে যেটা কপি করে এনে যদি বসিয়ে দেই, এটাকে যদি কপি করে এনে আমি অ্যাবাউট আস এ বসিয়ে দেই, ভুল হবে? একই তো, তাই না? হোম আর অ্যাবাউট আস, হোমে ক্লিক করলে হোমে, অ্যাবাউট আস এ ক্লিক করলে অ্যাবাউট আস এ। সো আমি হোমে ক্লিক করলে হোমে আছি, অ্যাবাউট আস এ ক্লিক করলে অ্যাবাউট আস এ যাচ্ছি। সো আমার 6টা পেজ হবে, 6টা পেজের হাইপারলিংক 6টা পেজের সঙ্গেই কানেক্টেড থাকবে, যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যেতে পারবো। ওকে, আমরা যা শিখেছি এগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ওকে, ইমেজ থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু আপনারা ওয়েব থেকে নিতে পারেন, বাট পার্সোনাল ইনফরমেশন দিয়ে একটা পার্সোনাল স্ট্যাটিক সাইট আমরা সুন্দর করে নিয়ে আসার চেষ্টা করব। পোর্টফোলিওর মধ্যে আপনার স্কিল, প্রজেক্ট, ট্রেনিং, হবিস, এগুলো যেগুলো থাকে, হ্যাঁ, প্রফিসিয়েন্সি যে বিষয়গুলো থাকে। সো আমি কোড ভিডিও পাস করছি, একটা পেন ড্রাইভ